হ্যাঙ্গার লাইন মেশিন সার্ভিসে সাধারণত দেখা যায় যে হ্যাঙ্গারটা আমরা যেখান থেকে ইন করব এবং যেখানে যাই থামার কথা সেখানে গিয়ে থামছে না, মানে অন্য কাউন্টারে গিয়ে সেটা রিসিভ হচ্ছে, যার কারণে এই সার্ভিসিংগুলো করা হয়। যেমন কোনো এক অপারেটর যদি একটা প্রসেস শেষ করে ফেলে, শেষ করার পরে তার পরবর্তী প্রসেসে যার কাছে যাওয়ার কথা সেই স্টেশনে হ্যাঙ্গারটা না গিয়ে দেখা যাচ্ছে যে অন্য কোনো স্টেশনে চলে যাচ্ছে, অথবা আপনার হ্যাঙ্গারটা পড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো হওয়ার কারণে এই হ্যাঙ্গার মেশিনগুলো হচ্ছে সার্ভিসিং করা হয়। এটার মূলত কাজ হচ্ছে কোনো অপারেটর যখন একটা প্রসেস কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে অপারেটরের কাছে সুইচিংয়ের সিস্টেম থাকে, তখন সে সুইচিং করলে তার পরবর্তী যে প্রসেসটা হবে 2 নাম্বার বা 3 নাম্বার অপারেটরের কাছে যাবে, সেটা সেভাবে হচ্ছে সেট করা থাকে। তো এইরকম যদি না হয়, সেটিং অনুযায়ী যদি কাজ না করে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে পুরো হ্যাঙ্গার লাইনের মেজারমেন্টটা আবার নতুন করে নিতে হয়। যেমন প্রত্যেকটি হ্যাঙ্গারের এক একটা দূরত্ব থাকে, সেই দূরত্ব অনুযায়ী যখন আমরা কম্পিউটারে সেট আপ করে দেই, তখন কম্পিউটারটা ঠিক সেভাবেই হ্যাঙ্গারগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন কোনো অপারেটরের একটা প্রসেস শেষ হলো, সে এটা তার পরবর্তী প্রসেস আছে তার পরের বা 3 নম্বর অপারেটরের কাছে, তখন তার যে 1 নাম্বার আর 3 নাম্বারের যে ডিস্টেন্সটা, সেটা এভাবেই এখানে মেজার করা থাকে। আর মেজারিং এলোমেলো হয়ে গেলে আবার নতুন করে করতে হয়। এটাই হচ্ছে হ্যাঙ্গারিংয়ের মূল কাজটা। এখানে থাকে মূলত সিলিন্ডার, এয়ার সিলিন্ডার থাকে, রোলার থাকে, আবার যে সেন্সরিং সিস্টেম থাকে। প্রত্যেকটা হ্যাঙ্গারের সাথে সেন্সরিং কোড আছে। দেখা যাচ্ছে যে কোন হ্যাঙ্গার কোন অপারেটরের কাছে গিয়ে থামবে, সেখানে এই সেন্সরগুলো সিগন্যাল করবে, তখন সেটা ওখানে গিয়ে স্টপ হয়ে যাবে বা তার কাছে চলে যাবে পরবর্তী প্রসেস কমপ্লিট করার জন্য। তো আমাদের এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে হ্যাঙ্গারটা যাইতে যখন যে স্টেশনে যাওয়ার কথা সেই স্টেশনে না পৌঁছাই সেটা হচ্ছে হ্যাঙ্গারটা পড়ে যেত, আগেই পড়ে যেত। তার মানে বিষয়টা হচ্ছিল কি, সাপোজ হ্যাঙ্গারের একটা দূরত্ব আছে ধরেন 2000 মিলি, 2000 মিলি যে ডিস্টেন্স আছে, এখন সেটা কি করলো, 2000 মিলি যখন যাবে, 2000 মিলি যাওয়ার পরে ওখানে সে হ্যাঙ্গারটাকে রিসিভ করার জন্য এয়ার সিলিন্ডারটা কাজ করবে। তো এখন সেট আপ যদি এরকম হয়, 2000 মিলি যাওয়ার পরে ওখানে যে রিসিভারটা আছে, রিসিভারটা কাজ করলো 2000 মিলির যে টাইমিংটা তার পরে দেখা যাচ্ছে সেই সময়টা এই টাইমিংটা এলোমেলো হওয়ার কারণে এই হ্যাঙ্গারটা কি হচ্ছে, পড়ে যাচ্ছে। এই সব ছোটোখাটো সমস্যার জন্য এই হ্যাঙ্গারিং মেশিনগুলো কাজ করতে হয়। আবার এই মেশিনগুলো কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক বড় সমস্যা হয়ে যায়, মানে আসলে অফ ডে ছাড়া কাজ করা পসিবল হয় না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। যেমন পুরো একটা প্রসেসের জন্য পুরো ফ্যাক্টরিটা বন্ধ হয়ে থাকে, বা পুরো পুরো হ্যাঙ্গারিং সিস্টেম প্রসেসটা বন্ধ হয়ে থাকে। এতে কোম্পানির অনেক ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে, যার কারণে কাজগুলো আমরা অফ ডেতে করে থাকি। হ্যাঙ্গার মেশিনের সুবিধাটা হচ্ছে আপনার এখানে মানে জনবলটা খুব কম লাগে, শুধু এই মানে এক প্রকার বলা চলে যে রোবোটিক সিস্টেম। এটা আপনার একটা প্রসেস শুরু হলো, এখান থেকে দেখা যাচ্ছে যে ফাইনাল প্রসেসটা যখন পুরো হ্যাঙ্গারটা ঘুরে আসার পরে ওটা ফাইনাল প্রোডাক্টটা এসে জমা হয়। সুবিধা এটাই, মানে এখানে মানে ভুল হওয়ার চান্স কম থাকে। এটা টোটালি কম্পিউটারাইজ সিস্টেম। দেখা যাচ্ছে যে আপনার একটা প্রসেস ম্যানুয়ালি আমরা যেগুলো করি, একটা প্রসেস শেষ করার পরে আর একটা অপারেটরের কাছে গিয়ে দিয়ে আসতে হয়। আর এটা সিস্টেমটা হচ্ছে একটা প্রসেস শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পরে এটা তার পরবর্তী অপারেটরের কাছে এটা নিয়ে যাবে পরবর্তী প্রসেসের জন্য। তার কাজটা শেষ হয়ে গেলে সেটা আবার আরেকজনের কাছে পাঠিয়ে দিবে। এভাবে করতে করতে এক পর্যায়ে ফিনিশিং প্রোডাক্টটা নিয়ে চলে আসবে। এটা হচ্ছে হ্যাঙ্গারিংয়ের কাজটা।
এটা অনেক সুবিধা আর কি। এই কাজে দেখা যাচ্ছে যে সময় সেভ হয় আর লেবার কস্টিং কমে যায়। এগুলো সাধারণত অনেক বড় বড় যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোতেই ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরিতে হ্যাঙ্গারিং সিস্টেমটা আছে। হ্যাঙ্গার লাইনের প্রসেসিংটা করা হয় এইভাবে যে আমার প্রথমে যে প্রসেসটা শুরু হওয়ার পরে এটা কয় নাম্বার স্টেশনে গিয়ে হ্যাঙ্গারটা যায় থামবে সেটা আমাকে কম্পিউটারে সিলেক্ট করে দিতে হবে। যে এটা 1 নাম্বার অপারেটর, যখন প্রত্যেকটা অপারেটরের একটা কোড নাম্বার থাকে, এটা কোডিংয়ের মাধ্যমে কাজগুলো করা হয়। কোন অপারেটরের কাছে প্রথম প্রসেসটা শেষ হবে, দ্বিতীয় প্রসেসটার জন্য এটা কার কাছে যাবে, এভাবে সাজানো থাকে আর কি। সাজানোর পরে এখন যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমজন যে কাজটা প্রসেসটা কমপ্লিট করছে তারপরে কার কাছে যাবে, সাপোজ মনে করেন 2 নম্বর ব্যক্তির কাছে যাবে বা 3 নম্বর ব্যক্তির কাছে যাবে, তখন আমাকে কি যে মেজারমেন্ট করতে হয় সেটা হচ্ছে 3 নম্বর ব্যক্তির এই প্রথম জনের যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটা ক্যালকুলেট করে আমাকে কম্পিউটারে বসাইতে হয়। বসালে পরে দেখা যাচ্ছে যে এটা সেই অনুযায়ী 3 নম্বর বা 4 নম্বর স্টেশনে এটা পৌঁছাবে, আর 4 নম্বর স্টেশন এই হ্যাঙ্গারগুলোকে রিসিভ করবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখন এই বিষয়ে ডিটেলস ধারণা দেব তখন পুরা সিস্টেমটা মানে কিভাবে আমরা মেজারমেন্ট করতেছি এই ডিটেলসগুলো আমরা তুলে ধরবো। আশা করি খুব শীঘ্রই আমাদের নতুন একটা কাজ আছে, সেটা কমপ্লিট হওয়ার পরেই এই ডিটেলসগুলো আমি একবারে ক্লিয়ার করে দিতে পারবো। মূলত যে সকল ফ্যাক্টরিতে এগুলো আছে তারা দেখা যাচ্ছে যে এগুলো সমাধান করার জন্য বাইরে থেকে লোক আসতে হয়, এগুলো তারা নিজেরাই করতে পারবে। কারণ বাইরে থেকে লোক আনতে হয় একটা মাত্রই কারণে, যদি কোনো রকম এলোমেলো মেজারমেন্ট বা একটু এদিক সেদিক হয়ে যায় দেখা যাচ্ছে পুরো সিস্টেমটাই লস হয়ে যায়। আর পুরো সিস্টেমটা লস মানে একটা মানে সারাদিনের একটা প্যারা চলে আসে, আর ঠিক না করা পর্যন্ত আর কি প্রোডাকশন বন্ধ হয়ে থাকে। তো পরবর্তীতে আমি যেটা দিব সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, আসলে কীভাবে মেজারিং সিস্টেমটা করতে হয়, হ্যাঙ্গার টু হ্যাঙ্গার আর স্টেশন টু স্টেশন ডিটেলস। তাহলে ইনশাল্লাহ আপনারা নিজে নিজে এটা করতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখানে আসলে র্যান্ডমলি ভিডিও করা, যার কারণে ডিটেলস ওইভাবে ডিসক্রাইব করা হয় নাই। এটা দেখলে অন্তত বুঝতে পারবেন, আপনাদের ধারণাটা চলে আসবে, যারা এই লাইনে আছেন তারা অন্তত বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।